আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আজ অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি। বাংলা প্রথম পত্রের ক্লাস। তোমরা জানো যে বাংলা বিষয়ে এবার দুইটি বই রয়েছে, একটি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। তো প্রথম পত্রের ক্লাস আজকে শুরু করব। তো চলো শুরুতেই আমরা দেখে নেই যে আজকের ক্লাসে কি রয়েছে। বন্ধুরা, আমি প্রথম গল্পটি দিয়ে শুরু করতে চাই ক্লাস। প্রথম গল্পটি অতিথির স্মৃতি। এই ছোট গল্পটির রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এত বেশি জনপ্রিয় বই লিখেছেন যে যা তাকে একজন সবচেয়ে বেশি জনপ্রিয় লেখকে পরিণত করেছে। বাংলা সাহিত্যের এই নান্দনিক কথা সাহিত্যিক তিনি এই গল্পটি লিখেছিলেন, যার নাম তিনি দিয়েছিলেন দেওঘরের স্মৃতি। পরে এই নামটি পরিমার্জিত করে অতিথির স্মৃতি হিসাবে এখানে উপস্থাপন করা হয়েছে। তো চলো দেখি, মূল গল্পে ঢুকে যাই আমরা। গল্পের শুরুতেই রয়েছে, দেখো, চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য। প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকি। রাত্রি ৩টে থেকে কাছে কোথাও একঘেয়ে সুরে ভজন শুরু করে। ঘুম ভেঙে যায়। দোর খুলে বারান্দায় এসে বসি। ধীরে ধীরে রাত্রি শেষ হয়ে আসে। পাখিদের আনাগোনা শুরু হয়। দেখতাম ওদের মধ্যে সবচেয়ে ভরে ওঠে দোয়েল। অন্ধকার শেষ না হতেই তাদের গান আরম্ভ হয়। তারপর একটি দুটি করে আসতে থাকে বুলবুলি, শ্যামা, শালিক, টুনটুনি। পাশের বাড়ির আম গাছে, এ বাড়ির বকুল কুঞ্জে, পথের ধারের অসংখ্য গাছের মাথায় সকলকে চোখে দেখতে পেতাম না, কিন্তু প্রতিদিন ডাক শোনার অভ্যাস ডাক শোনার অভ্যাসে মনে হতো যেন এদের প্রত্যেককেই চিনি। হলদে রঙের একজোড়া বেনে বউ পাখি একটু দেরি করে আসতো। প্রাচীরের ধারের ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে তারা প্রত্যহ হাজিরা হেঁকে যেত। হঠাৎ কি জানি কেন ২-৩ দিন এলো না দেখে ব্যস্ত হয়ে উঠলাম। কেউ ধরল না তো? এদেশে ব্যাধের অভাব নেই, পাখির চালান দেওয়াই তাদের ব্যবসা। কিন্তু ৩ দিনের দিন আবার দুটিকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যিকারের একটা ভাবনা ঘুচে গেল। প্রথম প্যারাটা আমরা পড়লাম। এই প্রথম প্যারার ভেতরে যে শব্দগুলো রয়েছে একটু বলা দরকার বলে আমি মনে করি। সেই শব্দগুলো আমি তোমাদের অর্থসহ বলছি। যে এখানে আমরা যেটা দেখলাম সেটা হলো যে লেখক বায়ু পরিবর্তনের জন্য গিয়েছিলেন। বায়ু পরিবর্তন বলতে আমরা কি বুঝি? যে কেউ যদি অসুস্থ থাকে তো তার মানসিক চেঞ্জের জন্য, মানসিক স্যাটিসফ্যাকশনের জন্য, কারণ রোগগুলো মন থেকেই শুরু হয়। এই জন্য ডক্টররা বলেন যে আগে মানসিক সুস্থতা দরকার, তারপরেই শারীরিক সুস্থতা। তো এই মানসিক সুস্থতার জন্য কখনো কখনো ডক্টররা সাজেশন দেন যে আপনি যেখানে থাকেন সেখান থেকে একটু ভিন্ন পরিবেশে, একটু সুন্দর মনোরম পরিবেশে, প্রকৃতির মাঝে ঘুরে আসেন। তাহলে কি হবে? আপনি শারীরিকভাবে সুস্থ হয়ে যাবেন। তো সেই কথাটাকেই লেখক এখানে বায়ু পরিবর্তন বলেছেন। এছাড়া এখানে আর তেমন কোনো কঠিন শব্দ নেই। এখানে একটা শব্দ রয়েছে, দেখো, যে ভজন। ভজন বলতে আমরা কি বুঝি? ভজন হলো স্রষ্টার গুণকীর্তন। স্রষ্টার কে পাওয়ার জন্য যে গান গাওয়া হয়, গুণকীর্তন দিয়ে, স্রষ্টার গুণাবলী দিয়ে যে গান রচনা করা হয়, সেই গান হলো ভজন গান। তো লেখক এরকম ঘুরতে গিয়েছিলেন, কোথায়? দেওঘরে ঘুরতে গিয়েছিলেন। সেখানে কেমন পরিবেশে তিনি ছিলেন সেই বিষয়টা এখানে তিনি উপস্থাপন করেছেন। এছাড়া তেমন কোনো কিছু নেই। বকুল কুঞ্জে, কুঞ্জে শব্দ, কুঞ্জ বলতে আমরা বুঝি হলো যে ঝোপঝাড়, ঝোপঝাড়ে ঘেরা একটা বৃত্তাকার কোনো এলাকা, অর্থাৎ বনের মধ্যে আরো একটা বন।
এটাকে বলা হয় উপবন। তো লতাপাতা ঝোপঝাড়ে ঘেরা থাকে বনের মধ্যে একটা নির্ধারিত জায়গা। সেখানে কি হয়, পাখিরা বাসা বাঁধে বা পাখিদের অভয়ারণ্য মনে করে। তো এটা কুঞ্জ বলতে আমরা উপবনকে বুঝি, বনের মধ্যে আরেকটি ছোট বন এরকম আর কি। অসন্ত গাছ, এটা তো জানোই, একটি গাছের নাম। চেনো কিনা জানি না। তো যাই হোক, এখানে আর কোনো কঠিন শব্দ নেই। আমরা এখানে দেখলাম যে লেখক খুব চমৎকার একটা প্রাকৃতিক পরিবেশের মধ্যে তিনি ঘুরতে গিয়েছিলেন, যে জায়গাটার নাম হলো দেওঘর। এরপর আমরা দ্বিতীয় প্যারাতে চলে আসব। দ্বিতীয় প্যারায় রয়েছে, দেখো, এমনই করে সকাল কাটে, বিকালে গেটের বাইরে পথের ধারে এসে বসি। নিজের সামর্থ্য নেই বেরোবার, যাদের আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখি। দেখতাম মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের, পীড়িত মানে অসুস্থ, পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যাই ঢের বেশি। প্রথমেই যেত পা পা হলো অল্প বয়সী একদল মেয়ে। বুঝতাম এরা বেরি বেরি আসামি। ফোলা পায়ের লজ্জা ঢাকতে বেচারাদের কতই না যত্ন। মোজা পরার দিন নয়, গরম পড়েছে, তবু দেখি কারো পায়ে আঁট করে মোজা পরা। কেউ বা দেখলাম মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরেছে, সেটা পথ চলার বিঘ্ন। তবুও কৌতূহলী লোক চক্ষু থেকে তারা তার বিকৃতিটা আড়াল রাখতে চায়। আর সবচেয়ে দুঃখ হতো আমার একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে। সে একলা যেত, সঙ্গে আত্মীয় স্বজন নেই, শুধু তিনটি ছোট ছোট ছেলে মেয়ে। বয়স বোধ করি 24-25, কিন্তু দেহ যেমন শীর্ণ, মুখ তেমনি পাণ্ডুর। কোথাও যেন এতটুকু রক্ত নেই, শক্তি নেই নিজের দেহটাকে টানবার। তবুও সবচেয়ে ছোট ছেলেটি তার কোলে, সে তো আর হাঁটতে পারে না। দ্বিতীয় প্যারাটাও এখানে শেষ হয়ে গেল, আর একটি অংশ আছে। তো এই প্যারাতে আমরা দেখতে পেলাম যে এরকম একটা মনোরম পরিবেশে, বিশেষ করে পর্যটন এলাকায়, যে এলাকাগুলো পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু, সেই এলাকায় কিন্তু এরকম বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ঘুরতে আসে, থাকতে আসে, ঘুরতে আসে। কেউ বায়ু পরিবর্তনের জন্য আসে, ওয়েদার চেঞ্জের জন্য আর কি। তো লেখক এখানে দেখলেন যে এরকম অনেকেই এখানে এসেছে। তাদের মধ্যে একদল, তারা ভোরবেলা হাঁটতে বের হতো, কারা? যাদের পা ফুলে গেছে, কিন্তু তারা অল্প বয়সী। এই পা ফোলা, এই রোগটাকে বলা হয় বেরি রোগ। সাধারণত ভিটামিন বি এর অভাবে এই ধরনের রোগ হয়। তো এখানে বলছে বেরি আসামি। আসামি কি? আসামি হলো যে যারা অপরাধ করে তারা আসামি। কিন্তু এখানে লেখক এটা একটু রূপকভাবেই বা ব্যঙ্গাত্মকভাবেই বলেছে যে বেরি রোগে তারা আক্রান্ত হয়ে গেছে, এই জন্য তাদেরকে বলা হচ্ছে বেরি রোগের আসামি। এরপরে রয়েছে, দেখো, যে আরো কিছু শব্দ, যে তারা যে কি করতো, তারা পা পর্যন্ত লুটিয়ে কাপড় পরতো অথবা মোটা মোজা পরতো। কেন পরতো? তাদের বিকৃতি বলতে এখানে কি বোঝাচ্ছে, যে স্বাভাবিকতার চেয়ে আলাদা। আমাদের পাগুলো সাধারণত যেমন মোটা, ধরো তোমার একটি পা, আল্লাহ না করুন, যদি হঠাৎ করে মোটা হয়ে যায় তাহলে কেমন হবে? বিকৃতি মনে হবে না? অথবা একটি পা চিকন হয়ে গেল, তো তখন কি কি হয়? এটা দেখতে খারাপ লাগে, এটাকেই বলা হয় বিকৃতি। এই বিকৃতি আড়াল করার জন্য তারা এই ধরনের পোশাক পরেছে। তারপরে কি হয়েছে, আরো লেখক দেখতেন যে এখানে একটা মেয়ে, যাকে দেখে লেখকের খুব কষ্ট হতো। সে হলো 24-25 বছরের একটা মেয়ে, যার সাথে তিনটা বাচ্চা। তার বর্ণনাটা লেখক দিয়েছেন যে শীর্ণ, শীর্ণ দেহ, মানে খুব চিকন, খুবই চিকন, খুবই রুগ্ন। আম, মুখ তেমনি পাণ্ডুর। পাণ্ডুর শব্দের অর্থ হলো ফ্যাকাশে, ফ্যাকাশে, রক্তশূন্য। তো এরকম একটা মেয়ে হেঁটে যেত, তার সাথে তার নিজেরই হেঁটে যাওয়ার ক্ষমতা ছিল না, কিন্তু ছোট ছেলেটা তবুও তার কোলে থাকতো। এরকম একটা মেয়ের কথাও লেখক এখানে উল্লেখ করেছেন। অথচ ফিরে আসবার ঠাঁই নেই, কি ক্লান্তই না মেয়েটির চোখের চাহনি। এরপরের প্রায় দেখো রয়েছে, সেদিন সন্ধ্যার তখন দেরি আছে, দেখি জন কয়েক বৃদ্ধ ব্যক্তি ক্ষুধা হরণের কর্তব্যটা সমাধা করে যথাশক্তি
দ্রুত পায়েই বাসায় ফিরছেন। সম্ভবত এরা বাতব্যাধিগ্রস্ত। সন্ধ্যার পূর্বেই এদের ঘরে প্রবেশের প্রয়োজন। তাদের চলন দেখে ভরসা হলো। ভাবলাম, যাই, আমিও একটু ঘুরে আসি গে। সেদিন পথে পথে অনেক অনেক বেড়ালাম। অন্ধকার হয়ে এলো। ভেবেছিলাম আমি একাকী। হঠাৎ পেছনে চেয়ে দেখি একটি কুকুর আমার পেছনে চলেছে। বললাম, কি রে, যাবি আমার সঙ্গে? অন্ধকার পথটায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি? সে দূরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো। বুঝলাম সে রাজি আছে। বললাম, তবে আয় আমার সঙ্গে। পথের ধারের একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে, কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল। তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সম্মুখে এসে পৌঁছলাম। গেট খুলে দিয়ে ডাকলাম, ভেতরে আয়। আজ তুই আমার অতিথি। সে বাইরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো। কিছুতে ভেতরে ঢোকার ভরসা পেল না। আলো নিয়ে চাকর এসে উপস্থিত হলো। গেট বন্ধ করে দিতে চাইলো। বললাম, না, খোলাই থাক। যদি আসে ওকে খেতে দিস। ঘণ্টাখানেক পরে খোঁজ নিয়ে জানলাম সে আসেনি, কোথাও চলে গেছে। এখানে আরো একটি প্যারা আমরা পড়লাম। এই প্যারার মধ্যে তেমন কোনো কঠিন শব্দ আমি পাইনি। যা তোমরা সবাই বোঝো যে শব্দগুলো, সেই শব্দগুলো দিয়েই লেখা। কিন্তু কি বর্ণনা পেলাম, যে লেখক যখন ফিরছিলেন তখন কি হলো, যে তার সাথে একটা কুকুর আসছিল তার পেছন পেছন হাঁটতে। তো কুকুরের সাথে লেখক কথা বললেন। কথা বলতে বলতে আম, আহ, নিজের বাসায় এসে পৌঁছালেন। এখানে বাতব্যাধিগ্রস্ত আমি আন্ডারলাইন করেছিলাম। এটা বাতব্যাধি গ্রস্ত, এটা হলো বাতরোগ। হাত পায়ের ভেতর চাপায়, কামড়ায়। একটু বয়স হয়ে গেলে সাধারণত এই ধরনের রোগে আক্রান্ত হয় মানুষ। তো এটা হলো বাতব্যাধি, এদেরকে এই হাঁটতে হয়। এখানে বলেছে ক্ষুধাহরণ। ক্ষুধাহরণ মানে হলো ক্ষুধা নিবারণ। তো এই ছিল আমাদের এই প্যারাটা। এরপরের প্যারায় রয়েছে, দেখো, যে একদিন সকালে বাইরে এসে দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকের অতিথি। বললাম, কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম, এলিনে কেন? জবাবে সে মুখপানে চেয়ে তেমনি লেজ নাড়তে লাগলো। বললাম, আজ তুই খেয়ে যাবি, না খেয়ে যাস নে, বুঝলি? প্রত্যুত্তরে সে শুধু ঘন ঘন লেজ নাড়ল। অর্থবোধ হয় এই যে, সত্যি বলছো তো? রাত্রে চাকর এসে জানালো সেই কুকুরটা এসে আজ বাইরের বারান্দায় নিচে উঠোনে বসে আছে। বামুন ঠাকুর ডেকে বলে দিলাম, ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও। পরের দিন খবর পেলাম অতিথি যায়নি। আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে। বললাম, তা হোক, ওকে তোমরা খেতে দিও। এখানে যে অংশটুকু পড়লাম এই অংশটুকু মধ্যে হলো যে পরদিন কুকুরটা কি করেছে, একদম সরাসরি লেখক যেখানে উঠেছেন সেই বাড়ির ভেতরে চলে এসেছে, এবং এসে সে বসে আছে। তো চাকর এসে যখন লেখককে জানালো, লেখক তখন বামুন ঠাকুর হলো যারা রান্নার কাজ করে। যারা রান্নার কাজ করে তাদেরকে বলা হয় বামুন ঠাকুর। তো তাকে ডেকে, অর্থাৎ বাবুর্চি যিনি, তাকে ডেকে বলে দিল যে ও যেহেতু আসছে ওকে খেতে দিও। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে আর সে ফিরে যায় নাই। সে ঠিকই আছে। এই জন্য লেখক বলছেন আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে। আতিথ্যের মর্যাদা এই লঙ্ঘন, এইটুকু বলতে কি বুঝি, খুব মজাদার করে লেখেন। তো এখানে দেখো উনি লিখেছেন আতিথ্যের মর্যাদা। আতিথ্যের মর্যাদা হলো অতিথি কিন্তু খুব মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি যায় যিনি অতিথি হয়ে আসেন, কিন্তু তিনি যদি তার যাওয়ার সময় অতিক্রম করার পরেও যদি তিনি না যান, তাহলে ধীরে ধীরে তার মর্যাদাটা একটু লঙ্ঘন কমতে থাকে। তো যাই হোক, এই আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করেই কুকুরটা রয়ে গিয়েছিল। এটাইকেই লেখক একটু রসাত্মক করে লিখেছেন যে আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত হয়ে শুয়েছিল, আর যায় নাই, খাওয়া দাওয়ার পরে আর যায় নাই। যাই হোক, এরপরে দেখো কি আছে। আমি জানলাম প্রত্যহ খাবার তো অনেক ফেলা যায়, এতে কারো আপত্তি হবে না, কিন্তু আপত্তি ছিল, এবং গুরুতর আপত্তি। আমাদের বাড়িতে
আমাদের বাড়তি খাবারের যে প্রবল অংশীদার ছিল এ বাগানের মালিনী। এ আমি জানতাম না। তার বয়স কম, দেখতে ভালো এবং খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত। চাকরদের দরদ তারপরেই বেশি। অতএব আমার অতিথি করে আমার অতিথি করে উপবাস। বিকালে পথের ধারে গিয়ে বসি, দেখি অতিথি আগে থেকেই বসে আছে ধুলোয়। বেড়াতে বার হলে সে হয় আমার পথের সঙ্গী। জিজ্ঞাসা করি, হ্যাঁ অতিথি, আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে? হাড়গুলো চিবোতে লাগলো কেমন? সে জবাব দেয় লেজ নেড়ে, মনে করি মাংসটা তাহলে ওর ভালোই লেগেছে। জানি নে যে মালির বউ তারে মেরে মেরে ধরে বার করে দিয়েছে। বাগানের বাগানের মধ্যে ঢুকতে দেয় না, তাই ও সম্মুখের পথের ধারে বসে কাটায়। আমার চাকরদেরও তাতে সায় ছিল। অর্থাৎ এই কুকুরটাকে লেখক বললেন যে আমাদের যে বাড়তি খাবার থাকে, আমার এই বাড়তি খাবারটা ওকে দিয়ে দিও। কিন্তু এর যে একটা অংশীদার ছিল সেটা হলো মালিনীর বউ। ওই বাসার যে মালি ছিল সেই মালির যে বউ মালিনী, সেই মালিনী ওই বাড়তি খাবারগুলো নিয়ে যেত। এই জন্য ওই কুকুরকে খাওয়ানোর একটা ঘোরতর আপত্তি ছিল। তো এখানে একটা শব্দ এসেছে নির্বিকার চিত্ত। খাওয়া দাওয়ার সম্পর্কে নির্বিকার চিত্ত কার কথা বলা হয়েছে? মালিনীর বউয়ের কথা, মালিনীর কথা। তো মালির বউ আর কি, মালিনী। তো মালিনী কেমন ছিল? সে ছিল খাওয়া দাওয়ার ব্যাপারে নির্বিকার চিত্ত, মানে যা দিত তাই খেত, যা পেত তাই খেত। তার কোনো বাছ বিচার ছিল না। এটা এই জন্য বলছে নির্বিকার চিত্ত। তো যাই হোক, এই মালিনীর বউ কুকুরটাকে কি মেরে ধরে বের করে দিয়েছে, কিন্তু লেখক এটা জানতেন না। এরপরের প্যারায় রয়েছে যে হঠাৎ শরীরটা খারাপ হলো। দিন দুই নিচে নামতে পারলাম না। দুপুরবেলা উপরের ঘরে বিছানায় শুয়ে খবরের কাগজটা যেইমাত্র পড়া হয়ে গেছে, জানালার মধ্য দিয়ে বাইরের রৌদ্রতপ্ত নীল আকাশের পানে চেয়ে অন্যমনস্ক হয়ে ভাবছিলাম, সহসা খোলা দৌড় দিয়ে সিঁড়ির উপর ছায়া পড়ল কুকুরের। মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে লেজ নাড়ছে। দুপুরবেলা চাকরেরা সব ঘুমিয়েছে, ঘর তাদের বন্ধ। এই সুযোগে লুকিয়ে সে একেবারে আমার ঘরের সামনে এসে হাজির। ভাবলাম দুদিন দেখতে পাইনি, তাই বুঝি আমাকে ও দেখতে এসেছে। ডাকলাম, আয় অতিথি, ঘরে আয়। সে এলো না। যেখানে দাঁড়িয়ে লেজ সেখানে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো। জিজ্ঞাসা করলাম, খাওয়া হয়েছে তোরে? কি খেলি আজ? হঠাৎ মনে হলো ওর চোখ দুটো যেন ভিজে ভিজে, যেন গোপনে আমার কাছে কি একটা নালিশ জানাতে চায়। চাকরদের হাঁক দিলাম, ওদের দোর খোলার শব্দেই অতিথি ছুটে পালালো। জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, কুকুরটাকে আজ খেতে দিয়েছিস? আজ্ঞে না, মালির বউ ওরে তাড়িয়ে দিয়েছে যে। আজ তো অনেক খাবার বেঁচেছে, সেসব খাবার হলো কি? মালি বউ চেঁচে-পুছে নিয়ে গেছে। আমার অতিথিকে ডেকে আনা হলো। আবার সে বারান্দার নিচে উঠোনের ধুলোয় পরম নিশ্চিন্তে স্থান করে নিল। মালির বউয়ের ভয়টা তার গেছে। বেলা যায়, বিকেল হলে উপরের বারান্দা থেকে দেখি অতিথি এই দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে। বেড়াতে যাবার সময় হলো যে। শরীর সারল না। দেওঘর থেকে বিদায় নেওয়ার দিন এসে পড়ল। তবুও ২-৩ দিন দেরি করলাম নানা ছলে। আজ সকাল থেকে জিনিসপত্র বাঁধাবাঁধি শুরু হলো। দুপুরের ট্রেন। গেটের বাইরে সার গাড়ি এসে দাঁড়ালো। মালপত্র বোঝাই দেওয়া চলল। অতিথি মহাব্যস্ত। কুলিদের সঙ্গে ক্রমাগত ছুটোছুটি করে খবরদারি করতে লাগলো, কোথাও যেন কিছু খোয়া না যায়। তার উৎসাহই সবচেয়ে বেশি। একে একে গাড়িগুলো ছেড়ে দিল। আমার গাড়িটাও চলতে শুরু করলো। স্টেশন দূরে নয়। সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে। কিরে, এখানেও এসেছিস? সে লেজ নেড়ে তার জবাব দিল, কি জানি মানে তার কি। টিকিট কেনা হলো, মালপত্র তোলা হলো। ট্রেন ছাড়তে আর ১ মিনিট দেরি। সঙ্গে যারা তুলে দিতে এসেছিল তারা বকশিশ পেল। সবাই পেল না, কেবল অতিথি। গরম বাতাসের ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে
যাবার আগে তারই মধ্য দিয়ে ঝাপসা দেখতে পেলাম স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টিতে চেয়ে আছে অতিথি। ট্রেন ছেড়ে দিল। বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না। কেবলই মনে হতে লাগলো অতিথি আজ ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ, ঢুকবার জো নেই। পথে দাঁড়িয়ে দিয়ে দিন দুই তার কাটবে, হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোনো ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা। হয়তো ওর যে তুচ্ছ জীব আহ, শহরে আর নেই, তবুও দেওঘরে বাসের কটা দিনের স্মৃতি ওকে মনে করেই লিখে রেখে গেলাম। কি নান্দনিক একটা লেখা! দেখো যে এখানে আমরা শুধু মানুষের প্রেমে পড়ি। আসলে মানুষই শুধু মানুষের প্রেমে পড়ে না, পশুও মানুষের প্রেমে পড়ে, আবার মানুষও পশুর প্রেমে পড়ে। সাধারণত আমরা এটা জানি যে কুকুর খুবই তুচ্ছ এবং নিম্ন স্তরের একটি প্রাণী। কিন্তু এই কুকুর একটা নিরীহ জীব। এই নিরীহ জীবের প্রতি মানুষের যে মমতা, লেখক তার লেখনীর মাধ্যমে সেটা তুলে ধরেছেন। আবার এই তুচ্ছ জীব মানুষের প্রতি তার যে আন্তরিকতা, মমতা, সে কিন্তু কিছুই বোঝে না। তারপরেও মানুষের সাথে তার কি একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে, সেই বিষয়টিও এখানে তুলে ধরা হয়েছে। আরো একটি বিষয় এখানে তুলে ধরা হয়েছে, সেটি হলো যে এই সকল নিরীহ জীবের প্রতি মানুষ যেমন সদয়, আবার কখনো কখনো মানুষ অনেক রূঢ়, নিষ্ঠুর হয়ে ওঠে। সেটাও আমরা আমাদের প্রকৃতিতে, সমাজে দেখতে পাই। এই তিনটি বিষয় এই গল্পের মূল প্রতিপাদ্য। খুব চমৎকার একটি ছোট গল্প পড়লাম। তো আজকের মতো এ পর্যন্তই। তোমরা আমার গল্পটি পড়ে নিও, খুব ভালো লাগবে এবং তো হয়ে যাবে। তুমি সৃজনশীল প্রশ্ন যখন লিখবে তখন এটা তোমার জন্য অনেক হেল্পফুল হবে, সহায়ক হবে। তো বন্ধুরা, বিদায় নিচ্ছি আজকে। আরো একটি ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকো, লেখাপড়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।